এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এসএসসি জিডির নতুন নিয়োগ 2024-25 এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে বাৎসরিক ক্যালেন্ডার যে জারি করা হয় সেই ক্যালেন্ডারে এসএসসি জিডির কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং কবে এক্সাম ডেট রয়েছে দুটো বিষয় ক্লিয়ার রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে যোগ্যতা কি লাগে, সিলেবাস কি লাগে, বয়স কি লাগে, উচ্চতা কি লাগে এবং এসএসসি জিডির বাৎসরিক ক্যালেন্ডার কবে থেকে অ্যাপ্লাই বা আবেদনের ডেট দেওয়া হয়েছে এবং কবে শেষ হচ্ছে এবং বাংলায় কোন কোন সাবজেক্ট পরীক্ষা দিতে পারবা, কোন কোন সাবজেক্ট বাংলায় দিতে পারবা, সমস্ত বিষয় এ টু জেড যারা নতুন রয়েছে তারা পুরোটা দেখো, পুরো ক্লিয়ারিটি একটা পয়েন্টকে আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আজকের ভিডিও আমি স্টার্ট করি। তার আগে বলি যারা এই বছর কম নম্বর পেয়েছো তারাও দেখো, কারণ পুরো বিষয়টা প্রসেসটা বুঝে যাবা এবং সিলেবাস কি রয়েছে সেটাও বিষয়ে আমি ক্লিয়ারিটি করব এবং কোন বিষয়টা নিলে তোমাদের সুবিধা হবে সেগুলো বিষয়ে আমি বলবো। তো চলো দেখো অ্যাপ্লাই প্রথমটা দেখে নিই আমি কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে। তো এসএসসি জিডির অ্যাপ্লাই ডেট 27 আগস্ট থেকে শুরু হবে আর লাস্ট ডেট বলছে 25 সেপ্টেম্বর। ক্লিয়ার। এক্সাম ডেট বলছে ডিসেম্বর আর জানুয়ারি। দেখো অল ইন্ডিয়া যেহেতু এক্সাম দেয় সেহেতু এটা 1 থেকে 2 মাসের মাঝখানে চলে। ভালো মানে চলে যদি আগের দিয়ে থাকো, এর আগের এক্সামটা তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে, ফেব্রুয়ারি 20 থেকে শুরু হয়েছিল, মার্চ সম্ভবত 12 না 5 তারিখে, 12-5 এরূপভাবে মানে শেষ হয়েছিল পুরো এক্সামটা। তো এটাও ডিসেম্বর থেকে ধরে নাও, ডিসেম্বর 20 হতে পারে, ডিসেম্বর 21 হতে পারে, ডিসেম্বর 25 হতে পারে, এরকম শুরু হলো। তার ওদিকে যতদিন লাগছে সেটাতে যাবে। আর যেহেতু এটা সিবিটি টেস্ট, কম্পিউটার বেস টেস্ট, সেহেতু একটু অনলাইন বেস হয়ে থাকে। আর এখানে কোন রকমের যে প্রশ্ন লিক বা এটা ওটা যে উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, পশ্চিমবঙ্গে হয়, সেরকম কোনো রকম বিষয় নেই। যখন এক্সাম সেন্টারে বসবা তোমার ফিল আসবে কি না এটা এক্সাম রয়েছে, আর কোনো রকমের চুরির বিদ্যার এখানে কোনো জায়গাই নেই। তো চলো আমরা জানলাম কি অ্যাপ্লাই ডেট কবে রয়েছে, লাস্ট ডেট কবে রয়েছে, কবে এক্সাম হবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারলা। ক্লিয়ার। এবার এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমি পুরোটা না পড়ি, সিম্পলি বলি, যে কোনো বোর্ড থেকে, স্বীকৃতি বোর্ড থেকে 10th মানে মাধ্যমিক পাস করতে হবে। দেখে নাও, স্বীকৃতি বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রিকুলেশন বা 10ম শ্রেণী পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন। এজটা খুবই ইম্পর্টেন্ট। এজটা দেখে নাও এজ লিমিট কি লাগছে। এজ লিমিটের কথা বলছে 18 বছর থেকে কম হলে আবেদন করতে পারবা না, আর 23 বছর থেকে বেশি হলে আবেদন করতে পারবা না, এটা জেনারেলি। ঠিক না? এম আর কিছু, কিছু ছাড়ও পাওয়া যায় সেটাও বলছি। তো 18 বছর থেকে যদি কম থাকো তো আবেদন করতে পারবে না, এবং 23 বছর থেকে যদি বেশি হয়ে যাও তো আবেদন করতে পারবে না। তুমি তখনই আবেদন করতে পারবা 23 বছর থেকে ওপর যদি হয়ে যাও, তো যদি কোনো কাস্টে আসো তবে। এবার তোমরা বুঝবা কি করে কি আমরা 23 বছর বা তার মাঝখানে রয়েছি, কবে থেকে ধরলে এটা বোঝা যাবে? দেখে নাও, এখানে ক্লিয়ারিটি রয়েছে 02 তারিখ ৮ মাস আর ২০০১ থেকে ২ তারিখ ৮ মাস ২০০৬ পর্যন্ত, এর মাঝখানে যাদের যাদের জন্ম হয়েছে তারা এপ্লাই করতে পারো। মুদ্রা কথা একইবারে যদি বলে থাকি তো, ঠিক না? তো এখানের মধ্যে যদি এর মাঝখানে কারো যদি জন্ম হয়ে থাকে তাদের 100% এপ্লাই করতে পারবে। এবং বয়সের ছাড় কিরকম দেয় সেটা ক্লিয়ারিটি হয়ে যাও। এসসি এসটির জন্য পাওয়ার রয়েছে 5 বছরের ছাড়, ওবিসির জন্য রয়েছে 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে 3 বছরের ছাড়, এদিকে আবার 5 বছর ইডব্লিউএস, তারপরে 8 বছর, তারপরে 10 বছর ওবিসি, ঠিক না? চিলড্রেন ডেভেলপমেন্ট যে ক্যাটাগরিতে যারা আসে, তো এদের জন্য 8 বছর 10 বছরের ছাড় দেওয়া থাকে। ক্লিয়ার। এবার আসি আমরা, এই যে এক্সাম গুলো হচ্ছে প্রতি বছর কিন্তু বছর বছর প্রায় হচ্ছে, 21 থেকে শুরু হয়েছে, 21 হলো, 22 হলো, 23 হলো, 24 হলো। তো এই জিনিসটা নেওয়ার উদ্দেশ্য আমার একটাই, কি তোমরা ক্লিয়ারিটি হবা কি ভ্যাকেন্সি আসছে কি রকম করে। যদি 2021 এর কথা বলি তো দেখো এখানে 25,271টা ভ্যাকেন্সি ছিল। আর যদি 2022 এর কথা বলি 50,187টা ভ্যাকেন্সি ছিল, মানে 50,000 প্লাস ছিল। আর 2023 এর কথা বলি যে 26,000 প্লাস ভ্যাকেন্সি এখানে ছিল, যে এই যে রিসেন্টলি ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে এক্সামটা হলো। এবার যদি দেখো 2024 যেটা নিউ ভ্যাকেন্সি যেটার কথা বলছি আমি, সেটা যে ডিসেম্বর আর জানুয়ারিতে যেটা এক্সাম হবে সেটার ভ্যাকেন্সিও তোমরা এখান থেকে অনুমান করতে পারো কি এইরকমই সম্ভবত থাকবে, 25-26,000 বা 30,000 এই মতোই থাকবে, কারণ প্রতি বছরই হচ্ছে। সেই জন্য তোমরা অনুমান করতে পারো 30,000, 25,000 এরকমই থাকবে কিন্তু। ক্লিয়ার।
চলো তারপরে দেখি। আচ্ছা, এই যে এটা নেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের 23-এর ছিল। দেখো 26,000 প্লাস ভ্যাকেন্সি আমি এখানে বললাম, সেই জন্য আর ওখানে আমি গেলাম না। ক্লিয়ার? তারপরে দেখে নাও। এবার এই যে এক্সামটা হচ্ছে, সিলেকশন প্রসেসটা কিরকম? সিলেকশন প্রসেসটা দেখো 4টা ধাপে তোমাকে ক্লিয়ার করতে হবে, তো এই এক্সামটা মানে জয়নিং লেটার পাবা। দেখো সিবিটি টেস্ট রয়েছে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট বলা হয়। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে দৌড়ানো টৌড়ানো যাকে বলে। মেডিকেল, তারপরে তোমার জয়েনিং হয়। তো প্রত্যেকটা বিষয়গুলোকে আমি ক্লিয়ার করছি। দেখো যদি কম্পিউটার বেসড টেস্ট বলো, অনলাইন এক্সাম যেটা হয়, অনলাইনে এক্সাম হবে তো কম্পিউটারের সামনে। তোমরা যারাই এক্সাম দিতে যাবো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে, একটা জিনিস কখনো মিস করবা না, এই মোবাইলে প্র্যাকটিস করে যাবে না। কারণ আমি অনেক ছেলেকে দেখেছি পড়েছে ভালো, সমস্ত কিছু ভালো, কিন্তু হঠাৎ ওখানে যে কম্পিউটার পেয়েছে আর ওখানে উত্তরই দিতে পারছে না। কারণ ও কম্পিউটার আলাদা রকমে আসে আর মোবাইলে আলাদা রকম আসে। তোমরা যারা এক্সাম দিয়ে এসছে তাদেরকে জিজ্ঞেস করো, যারা কম্পিউটার প্র্যাকটিস করেছে তাদের এক্সাম খুবই ভালো হয়েছে। যারা প্র্যাকটিস করেনি তাদের দেখো অবস্থা পড়াশোনাতে ভালো আছে, তাদের খুবই ভালো, উত্তরও দিতে পারবে। বাট ওখানে মানে সময় তো কম, সেই জন্য তাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে যায় তাদের। সেই জন্য আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যখনই পরীক্ষা দিতে যাবা তার আগে 10 থেকে 15টা প্র্যাকটিস সেট, মানে ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো জায়গা থেকে প্র্যাকটিস করে যাবা। তো একটা হেবিচুয়াল হয়ে যাবা। ক্লিয়ার? চলো তারপরে দেখি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা আমরা এরপরে দেখব। কারণ কম্পিউটার বেসড টেস্ট তো আমরা বুঝলাম, অনলাইনে এক্সাম রয়েছে, অনলাইনে কম্পিউটারের সামনে বসতে হবে, কি কি প্রবলেম রয়েছে আমি ওটা ক্লিয়ারিটি করে দিলাম। প্রবলেম একটাই, যারা কম্পিউটারে প্র্যাকটিস করবে না বা ল্যাপটপে প্র্যাকটিস করবে না তাদের 100%, ও যদি এখানে 100 পাচ্ছে ওখানে যে 70 পাবে, 70 থেকেও কম পাবে। টাইম ম্যানেজমেন্টই করতে পারবে না ও। দেখো এবার দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো এগুলো ধ্যান রাখো, আমি প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার করবো এখানে। হাইট, হাইট কত লাগে? মেলদের লাগছে 170 সেমি, আর ফিমেলদের লাগছে 157 সেমি। এবারও এখানেও কিছু ছাড় পাবা। অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল ড্রাইভ, মানে এসটিদের কথা বলছে। যদি এসটি হয়ে থাকো আর এসটি হয়ে থাকো আর মেল যদি হয়ে থাকো, পুরুষ হয়ে থাকো, 162.5 থাকলেও চলবে, কিন্তু তাদেরকে এসটি থাকতে হবে। এবং ফিমেলদের 150 হলেই চলবে। এবার অল শিডিউল ট্রাইব, শিডিউল ট্রাইবও আছো, ক্যান্ডিডেট অফ নর্থ ইস্ট, নর্থ ইস্টেরও আছো আর এসটিও আছো, তাদের জন্য আরো ছাড় কি রয়েছে? 160 কি মেলদের, আচ্ছা সরি 160 না, আমি মিস করলাম এটা। নর্থ ইস্টদের 157, দেখো শিডিউল কাস্টও থাকতে হবে তোমাকে, আর নর্থ ইস্টেও থাকতে হবে, নর্থ ইস্টেও থাকতে হবে। ঠিক? তখন তোমার ছাড় কি পাবা? 157 সেমি হাইট। আর ফিমেলদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 147.5। ক্লিয়ার বিষয়? এবার দেখো অল ক্যান্ডিডেট শিডিউল ড্রাইভ মানে এসটি ক্যান্ডিডেট লেট উইং যদি থাকো, লেট উইং থাকো, তো তার 160 মেলদের আর ফিমেলদের 147.5। ক্লিয়ার? কি বলছে তারপরে দেখে নাও। আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ, এইগুলো এরিয়াতে যদি থাকো তো 165 সেমি হাইট লাগবে মেল পুরুষদের, আর মেয়েদের লাগছে 155.0 এতটি, মানে ফিমেলদের। এবার যদি নর্থ ইস্ট রাজ্যের হয়ে থাকো, নর্থ ইস্টকে তোমরা ভেবে নিবা সেভেন সিস্টারের রাজ্যগুলোকে বলা হচ্ছে, যেরকম আসাম বলো, মেঘালয় বলো, নাগাল্যান্ড বলো, মণিপুর বলো, মিজোরাম বলো, এই রাজ্যগুলো। তো এখানে ক্লিয়ার করছে নর্থ ইস্ট, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, এই রাজ্যগুলো থেকে যদি হয়ে থাকো তো 162 সেমি লাগবে পুরুষদের, আর মেয়েদের লাগছে 152.5 সেমি লাগবে হাইট। ঠিক? তারপরে দেখে নাও এখানে দার্জিলিং, কালিম্পং, এইগুলো এরিয়া যদি হয়ে থাকো তো 157.0, আর এটা পুরুষদের, আর মহিলাদের রয়েছে 152.5 মানে মেয়েদের। ক্লিয়ার? তো এইভাবে করে হাইট লাগে। তো এটাকে বলছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপরে আমরা দেখবো ফিজিক্যাল এফিসিয়েন্সি। ফিজিক্যাল এফিসিয়েন্সি কিছু না, রান। রান ছেলেদের ক্ষেত্রে যেটা রান হয় 5 কিমি দৌড়াতে হবে তোমাকে 24 মিনিটে, আর ফিমেলদের দৌড়াতে হবে 1600 মিটার দৌড়াতে হবে 8 সাড়ে 8 মিনিটে। ঠিক? এবার যদি তুমি লাদাখ এরিয়ার হয়ে থাকো
তাতে কিছু ছাড় পেয়ে যাবা, এই রানের ছাড় পেয়ে যাবা। ঠিক? চলো চেস্টের কথা বলি, মানে বডির কথা বলি, বুকের কথা বলি, তো ৮০ সেমি থাকতে হবে তোমার বুক, আর ৫ সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে জেনারেলি, সবার ক্ষেত্রে বলছি। এবার যদি তোমার শিডিউল ট্রাইব থাকো মানে এসটি থাকো, তাদের জন্য কিন্তু ছাড় পাবে। এসটিরা কত সেমি বডি লাগবে তাদের? এত সেমি লাগবে, মানে 76 লাগবে, আর ৫ সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে। এবার আসাম, অরুণাচল প্রদেশ এইগুলো রাজ্য, না আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এইগুলো এরিয়া যদি হয়ে থাকো, তাদেরকে 78 সেমি মানে বডি লাগবে, আর ৫ সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে। এবার নর্থ ইস্টে যদি থাকো, নর্থ ইস্ট ওই সেভেন সিস্টারের রাজ্য যে বললাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এই রাজ্যগুলো যদি হয়ে থাকো, তাদেরকে 77 মানে চেস্ট থাকতে হবে, বডি থাকতে হবে, আর ৫ সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে। আশা করি এই বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়েছে। তারপরে বিষয় দেখি। এবার আসছি মেন পয়েন্টে। এটা হচ্ছে মেন পয়েন্ট। এবার যখন এপ্লাই করতে যাবা, তখন এই যে বিষয়গুলো আছে, এই কি কোন পোস্টটাকে আগে রাখবা, কোন পোস্টটাকে পরে রাখবা, আমি সমস্ত জিনিস বলে দিচ্ছি। কোন পোস্টটা কিরকম রয়েছে, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো সবচেয়ে বেশি ছেলেগুলো ভিড় করে এসএসএফ, আর এটা দিল্লির যে রাজভবনগুলো আছে সেখানে ডিউটি লাগে। ৪ ঘন্টা মাত্র মনে হয় ডিউটি থাকে এটাতে। ৪ ঘন্টা বা ৮ ঘন্টা। খুবই শানদার মানে এটা হয়, মানে খুবই ভালো এক মানে চাকরি হয় এটা। কি আরামসে থাকার ওই যে পার্লামেন্টে যেগুলোতে থাকে সেগুলো বলা হয়। এটা সবাই পেতে চায়, এর কাট অফ সবচেয়ে বেশি যায়। ঠিক? তারপরে সিআইএসএফ এর কথা বলি, এখানেও ডিমান্ড প্রচন্ড রয়েছে, কিন্তু অনেক ছেলে এটাতে যেতে চায় না। কিন্তু যদি দ্বিতীয় হাইয়েস্ট ডিমান্ড যদি বলি সিআইএসএফ কে বলি, কারণ এখানে ছুটি তো অনেক কম রয়েছে, বাট এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ওখানে থাকতে হবে তোমাকে, কোনো মানে তোমার যান নিয়ে কোনো রকমের খাতরা নাই, কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হবে না। আরামসে মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো কোম্পানি টম্পানি রয়েছে, বা যেরকম তাজমহল টাজমহল রয়েছে, ওই এরিয়াগুলোতে তোমাকে ডিউটি দেওয়া হবে। সেই এরিয়াগুলোতে আরামসে তোমাকে রুম দেওয়া হবে, সেখানে ডিউটি করতে হবে। সিআইএসএফ এর কথা বলছি। তারপরে বিএসএফ এর বিএসএফ আসছে। সিআরপিএফ এর কথা বলছি, এগুলোতে মানে তোমাকে বর্ডারে থাকতে হবে। এসএসবি এর কথা বলছি, এগুলোতে মানে তোমাকে বর্ডারে থাকতে হবে। আইটিবিপির কথা বলছি, মোটামুটি এগুলো আসাম রাইফেল, আসামের দিকে থাকতে হয়। মোটামুটি এগুলো একই রকম। তো তোমরা যখন এপ্লাই করতে যাবা, তো কিভাবে কোনটাকে আগে নিবা, কোনটাকে পরে নিবা? কারণ অনেক ছেলে এই এপ্লাই করতে যাওয়ার সময় একটু ভুল করার জন্য এক্সামে দেখা গেল ওর নম্বর খুব ভালো এসেছে, কিন্তু এপ্লাইয়ের সময় ও যেভাবে করে এগুলোকে সাজাবে, পোস্টগুলোকে দিবে, সেভাবে করে কিন্তু তার পোস্ট সিলেক্ট হয়ে আসবে কিন্তু, মাথায় রেখো। তো যদি তোমার ফার্স্ট চয়েস এসএসএফ করবা, যদি তোমার নম্বর ভালো পেলা তুমি পেয়ে গেলে এটা। আর যখন ফার্স্ট চয়েস করবা তখন এইচ দিয়ে ইন্ডিকেট করবা কিন্তু, জাস্ট কি দিয়ে, এইচ দিয়ে ইন্ডিকেট করতে হয়। তারপরে তুমি তোমার যদি ইচ্ছা যায় সিআইএসএফ দিয়ে দিলা, কারণ এখানেও এর কাট আপ, এর পরে এর কাট আপ আছে, কারণ এই সব থেকে হাইস্ট কাট আপ যায়, তারপরে আমাদের সিআইএসএফ এর সব থেকে হাইস্ট কাটা যাবে, কাট আপ যায়। তারপরে এগুলোর মধ্যে বিএসএফ, সিআরপিএফ, এসএসবি তোমার যেটা পছন্দ, তোমার যদি এসএসবি যদি পছন্দ, কারণ অনেক ছেলের দেখছি এসএসবি পছন্দ, তখন এসএসবি ডি দিয়ে ইন্ডিকেট করবা, আইস দিয়ে, বি দিয়ে তোমরা এই অপশনগুলো পাবা, ডি দিয়ে। তারপরে তোমার মনে হচ্ছে না আমি সিআরপিএফ নিব, সিআরপিএফ দিতে পারো তারপরে চয়েস। কিন্তু মাথায় রেখো এই দুটো চয়েসকে সব সময় চেষ্টা করবা আগে, যদি তোমার এই দুটোর মধ্যে চয়েস নাই, এই দুটো নেওয়ারই চয়েস নাই, তোমার যেটা চয়েস সেটাকে ওপরে রাখবা। ক্লিয়ার? তো এইভাবে করে তোমাদের পুরোটা মানে সাজিয়ে নিতে হবে, সাজিয়ে ভালো করে এপ্লাই করতে হবে, তো তোমার পোস্ট ঠিকঠাক ভাবে আসবে। তারপরে আসাম রাইফেল দিয়ে দিলা, এফ আসাম রাইফেলের রয়েছে। বিএসএফ দিয়ে দিলা, বিএসএফ সবচেয়ে কম কাট আপ যায় বিএসএফ এর, তো এইভাবে করে দিতে পারো। তারপরে আইটিবিপি দিয়ে দিলা, আইটিবিপি এর থেকেও পড়ে যায়, কাট আপ যায় আইটিবিপির ভালো যায়, অনেক ছেলের পছন্দ আইটিবিপি থাকে। ক্লিয়ার? তো এইগুলো বিষয় ছিল, এটা অ্যাপ্লাইয়ের সময় করবা। এবার চলো আমরা দেখে নিই এই যে এনসিসি করে অনেক ছেলে, তাদের কিরকম ছাড়। এনসিসি যদি সি সার্টিফিকেট থাকে তোমার কাছে 5% ছাড় পাবা। এনসিসি বি সার্টিফিকেট থাকে যদি, তো 3% ছাড় পাবা। নম্বরে ছাড় পাবা কিন্তু এক্সামিনেশনের সময়। আর এনসিসি যদি এ ক্যাটাগরি থাকে 2% ছাড় পাবা। এটা এনসিসি যারা করেছে 2 বছরের যে কোর্স হয় তাদের। এবার সিলেবাস দেখে নাও। সিলেবাসের 80টা প্রশ্ন তোমাকে দেওয়া হবে, 80টা কোশ্চেন দেওয়া হবে, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্ক তোমাকে
2 মার্ক করে থাকবে। আর নেগেটিভ থাকে 1/8। এবার থেকে নতুন, আগে 1/4 ছিল, কিন্তু এখন কিন্তু 1/8। যদি 8 টা প্রশ্ন ভুল করো তো একটার যে নম্বর যে পাবা, 8 টা প্রশ্ন যদি ভুল করে দিলা, তো একটার যে নম্বর হয় 2 নম্বর, একটা প্রশ্নের 2 নম্বর, 2 মার্ক করে, তো 2 নম্বর সরে যাবে। মুদ্রা কথা আমি যদি একই ক্লিয়ার করতে, 4 টা যদি ভুল করো তো 1 নম্বর বাদ, 4 টা ভুল করলা 1 নম্বর বাদ। তো টোটাল এখানে বলেছে 1/8, 1/8 বলতে 8 টার মধ্যে যদি একটা ভুল করো তো একটার নম্বর আউট। একটার নম্বর, এক একটা কোশ্চেনের নম্বর কত? 2 নম্বর, তো 2 নম্বর বাদ হয়ে যাবে। এটা বিষয় ক্লিয়ার? এবার দেখো সিলেবাসে কি রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, যাকে আমরা শর্ট ভাষায় জিআই বলে থাকি। ক্লিয়ার? তারপরে কি বলছে, জিআই 20 টা থাকে। ক্লিয়ার? জেনারেল একনলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, যাকে আমরা জিএস বলে থাকি শর্ট ভাষায়, সেটাও 20 টা পাবা। ম্যাথ যদি বলি, তা সেটাও 20 টা থাকে। এগুলো সমস্তটা 20 20 করে 80 মার্ক থাকবে। ইংলিশ বা হিন্দি, তাতে পাবা 60 মিনিট। এবার একটা বিষয় এখানে আমি আসি। দেখো, যদি হিন্দির কথা বলি আর বা ইংলিশের কথা বলি, এইটা এমন একটা পশ্চিমবঙ্গের ছেলেদের টাফ বিষয় হচ্ছে কি, একটা হিন্দিতে নিতে হবে বা তোমাকে ইংলিশে নিতে হবে। তো তোমাকে নিজেকে দেখবা কি তোমার কোন সাবজেক্টটা ভালো, ইংলিশ ভালো না হিন্দি ভালো। যদি ইংলিশে দুর্বল থাকো, ম্যাক্সিমাম ছেলে হিন্দি নিয়ে থাকে আর হিন্দিতে ভালো স্কোর করে। একটু যদি ধ্যান দিয়ে পড়ো, ভালো স্কোর করা যায় হিন্দিতে। তো আমি এটাই রিকমেন্ড করবো তোমাদের সাথে, হিন্দিটা নিও। যাদের ইংলিশ খুবই ভালো আছে, ইংলিশটা খুবই ভালো আছে, তারা ইংলিশটা চয়েস করো। এটা অ্যাপ্লাই করার সময় কিন্তু এগুলো কন্ডিশন করতে হবে। এবার আমি এদিকে বলি, রিজনিং এর কথা বলি, জিআই এর কথা বলি। এটা বাংলাতে নিতে পারো, ইংলিশে নিতে পারো, হিন্দিতে নিতে পারো, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এটা বাংলাতেও দিতে পারবা। জিআই, জিএসটাও বাংলাতে দিতে পারবা, হিন্দিতেও দিতে পারবা, ইংলিশে দিতে পারবা। তোমার ইচ্ছা করলে বাংলাতে নেবে, বাংলাতে নিতে পারো। ম্যাথটাও বাংলাতে নিতে পারো, হিন্দিতে নিতে পারো, ইংলিশে নিতে পারো। তোমার উপর ডিপেন্ডেন্ট থাকবে এগুলো বিষয়। এবার কথাটা বলি, এই বিষয়গুলো চেঞ্জ করতে পারবে না। এটা ইংলিশ বা তোমাকে হিন্দিতে নিতে হবে, দুটো। ইংলিশ নাও বা হিন্দি নাও। তো আমি বেশিরভাগই বলবো কি হিন্দিটাই নিও। আর যদি ইংলিশ খুবই ভালো থাকছে, খুবই ভালো আছে তোমার, ইংলিশে পারছো, তো ইংলিশ নিতে পারো। ক্লিয়ার? কারণ হিন্দিতে দেখছি প্রায় ছেলে কিন্তু ভালো স্কোর করে। এবার দেখো, প্রত্যেকটা 20-20-20টা করে প্রশ্ন থাকছে। আর একটা প্রশ্নের জন্য 2 মার্ক, তো 40 নম্বর করে পেয়ে যাচ্ছ। টোটাল মার্ক যদি বলো তো 160 মার্কের পরীক্ষা হবে। আর পশ্চিমবঙ্গের যদি কাট অফ বলো, লোয়েস্ট কাট অফ যদি বলো, এ তো মিনিমাম ধরে নাও, আমি তোমাদেরকে জেনারেলি বলি, 100 মার্ক যদি পেয়ে যাও তোমার কনফার্ম। 100 মার্ক যদি পেয়ে যাও তোমার কনফার্ম হয়ে যাবে। তার নিচেও পেলেও হয়ে যাবে, যাদের এসটি 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 রয়েছে, এসসি রয়েছে, ওবিসি রয়েছে। আমি জেনারেলি বললাম কি, সবার সবার জন্য বললাম কি, 100 যদি পেয়ে যাও তোমার কনফার্ম, মানে হবেই হবে। মানে কোনো না কোনো পোস্ট পাবাই পাবা। ঠিক? এবার যে ছাড় পাচ্ছ, এসটি আছে, ওবিসি আছে, তাদের তো তারা তারও কম হয়ে যায়। এটাই তো অপরচুনিটি রয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কাট অফ প্রচন্ড কম যায়। যদি উত্তরপ্রদেশের কথা বলি, উত্তরপ্রদেশে জেনারেলিদেরই কাট অফ 132, 135 এইভাবে করে যায় বিহারের দিকে। ঠিক না? তো এই ছিল পুরো ঘটনা। আর তো নাই সম্ভবত। এটা পুরো এসএসসি জিডির এনালাইসিস ছিল। তোমরা ভালো করে দেখে নিয়েছো। এবার ভালো সুন্দর করে এপ্লাই ডেট জেনে নিয়েছো, কবে এক্সাম হবে জেনে নিয়েছো। আর এখানে কোন রকমের পরিবর্তন হবার কোনো চান্স নেই। কি না, এক্সাম ডেট কালকে মন গেল চেঞ্জ করে দিবে, বা পরীক্ষাতে নকল হয়ে যাবে বা চুরি হয়ে যাবে। এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয় থাকে, যারা এক্সাম দিতে যায় তারা প্রচন্ড এগুলো নিয়ে ভাবে কি আমি তো ভালো প্রিপারেশন করেছি, আর প্রশ্ন লিক হয়ে যাবে, আমার প্রিপারেশন চলে যাবে, হাওয়াতে চলে যাবে। আমি তাদেরকে একটাই কথা বলবো, এটা হচ্ছে সেন্ট্রাল এক্সাম। আর এখানে যখনই এক্সামে বসবা, গেটে থাকবা, তখন তোমার ফিল হবে কিনা এটা এক্সাম সেন্টার রয়েছে। যখন আধার কার্ডে তোমার কিনা, আধার কার্ডে তোমার ছোট বাচ্চাকালের ফটো দেখবে আর তোমাকে গেট থেকে ভাগাবে, আলাদা ডকুমেন্টস নিয়ে এসো, তখন বুঝতে পারবা কি এক্সামটা রয়েছেটা কি, কতটা মানে চেকিং থাকে। আর প্রশ্ন লিকের তো মানে প্রশ্নই উঠে না। প্রথম যারা নতুন পরীক্ষা দেবে তারা ফিল করবা, না এটা এক্সাম সেন্টার রয়েছে। মুন্ডিও হেলাতে দেয় না, মুন্ডিও ওরা বলেই দেয় কি, যদি মাথা এদিক ওদিক করো তো এখানে অনেকগুলো ক্যামেরা লেগে আছে, ক্যামেরাতে যখনই ধরা পড়বে তোমার পরীক্ষা ক্যান্সেল হতে পারে। তো এই ছিল পুরো বিষয়, পুরো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। এইটুকুই থাকলো আজকের ভিডিওতে। চলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।